স্যার, আপনি ভাইস চেয়ারম্যান দলের দীর্ঘদিন দলের সাথে রাজনীতি করে আসছেন এবং ৩ বারের সংসদ সদস্য ছিলেন। তো এবারও দল থেকে আপনি মনোনীত হয়েছেন এবং বাছাই পৃথিবীতে আপনি মনোনীত প্রথম স্তরে বাছাই দিচ্ছেন। তো সামনে নির্বাচিত হলে আপনার বরগুনা ২ আসন নিয়ে আসলে কি আপনার পরিকল্পনা কি রয়েছে? এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। কেউ ক্ষতি করবো না, পারলে উপকার করবো, এরকম একটা মানসিকতা নিয়ে শুরু করলেই শান্তি আম, এবং একটা ভালো পরিবেশ এলাকায় তৈরি হয় এবং তৈরি হতে পারে। আমার প্রোগ্রাম আছে, এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে যে কারণে মানুষ স্বাবলম্বী হতে পারে এবং এরকম পরিবেশ তৈরি যেতে হয়। একটা মানুষকে আলোকিত হয় প্রথমত মানুষের জ্ঞান গরিমা দিয়ে, শিক্ষা দিয়ে আলোকিত হয়। আমি একটা বর্ণকে শিক্ষিত এলাকা করতে চাই, আগে করেছি এবং এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার হারের মধ্যে আছে পাথরঘাটা একটা এবং বামনা। কাজে এর আলোকিত হলো শিক্ষা, প্রথমত আলোকিত করা। দ্বিতীয়ত হলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, শিক্ষায় শিক্ষিত হওয়া এবং মানুষ যদি, আমি চেষ্টা করব যে মানুষ সুশিক্ষিত হোক এবং স্বশিক্ষিত হোক। সুশিক্ষিত এবং স্বশিক্ষিত হলেই মানুষ অকারণে পরশ্রীকাতরতা করবে না, অকারণে প্রতিহিংসা করবে না। যে কোনো হত্যা নিন্দনীয়, তারপরে হলেও দীপ্তিচন্দ্র দাসকে যে কারণে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। আমি এটার নিন্দা প্রকাশ করছি। আর সাম্প্রদায়িক সম্প্রীতির কোশ্চেনে আমাদের নেতা জনাব তারেক রহমান যে কথা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং যে কথা বিগত দিনে কোনো নেতা বলেননি। তাহলে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। আর দ্বিতীয়ত তিনি বলেছেন যে আপনারা এখানে ধর্ম যার যা, রাষ্ট্র সবার। বাংলাদেশের সংখ্যালঘু নেই এর অর্থ হলো সংবিধান তাকে যে অধিকার দিয়েছে, সংবিধান তাকে যে মর্যাদা দিয়েছে, একজন সকল নাগরিকের কোনো বৈষম্য নেই, এ কথা সংবিধান বলেছে, তিনি সে কথাটাই বলতে চাচ্ছেন। এবং সকল নাগরিক যে সুযোগ সুবিধা, সকল নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা রাষ্ট্র করবে এবং কোনো বৈষম্য করবে না, এটা একটা দিক। আর দ্বিতীয় দিক হলো রাষ্ট্র যে কোনো বিপদে আপদে, অসময় দুঃসময় রাষ্ট্র তার পাশে থাকবে। চেষ্টা করবো সংখ্যালঘুদের জন্য যে তারা যাতে নিরাপদ থাকে। সংখ্যালঘুদের মূলত প্রশ্ন ৩টা থাকে। একটা হলো প্রথম জীবনের নিরাপত্তা, এটা দরকার। সম্পদের নিরাপত্তা দরকার। আর ৩ নম্বর তার ধর্মের নিরাপত্তা দরকার। এই ৩টে বিষয়ে আমি চুল পরিমাণ ছাড় দেবো না, অন্তত আমি সংখ্যালঘুদের ব্যাপারে, এ ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নারীদের ব্যাপারে একটা কথা, যে এই বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন করার জন্য যে প্রথম প্রচেষ্টা নিয়েছেন তিনি মহিষী নারী বেগম খালেদা জিয়া। তিনি আজকে পৃথিবীতে নেই। এই নারীদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছেন তিনি এবং এখন ডিগ্রি পর্যন্ত যে কোনো মেয়ে লেখাপড়া করলে তার কোনো টাকা দিতে হবে না। একই সাথে আরও তিনি রাষ্ট্রের তরফ থেকে ভাতা পাবেন। কাজে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই কাজটা করেছেন আমাদের বেগম খালেদা জিয়া। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হলো নারীদের কল্যাণের জন্য তিনি একদিকে ক্ষমতায়ন করেছেন, আরেকদিকে হলো কল্যাণের জন্য নানা জাতীয় প্রোগ্রাম তিনি হাতে নিয়েছেন এবং বাংলাদেশের মানুষরা স্বাবলম্বী হলে নারীরা স্বাবলম্বী হয়। আমাদের তারেক সাহেব আরও অনেক এগিয়ে যে কাজটা করছেন, সেটা অত্যন্ত দূরদর্শী একটা সিদ্ধান্ত নিয়েছেন। তা হলো এই, ইউনিক ফ্যামিলি কার্ড করবেন এবং সেই কার্ডটা হবে নারীদের নামেই। ওই ঘরের যিনি প্রকৃত মা অথবা দাদি নানি যারা থাকেন তাদের নামে কার্ড হবে। এই জন্য অনেক সময় দেখা যায় বাংলাদেশে ছেলেরা ধরেন 2টো বিয়ে করে বা 3টে বিয়ে করলো, একটা নারী রেখে আর একটা নারীকে চলে যায়। তো ফলে হলো কি, ওই নারী মানবতার জীবন করে, কারণ নারী তো আয়ের কোনো রাস্তা থাকে না। 3টে বাচ্চা বা 2টো বাচ্চা পালন করতে গিয়ে তার জীবন শেষ হয়ে যায়। কাজে সেই সময় যাতে পুরুষ এই কাজটা না করতে পারে, ওই নারীর কাছে মানে কাজ না করতে পারে, এটা একটা বাধা। 2 নম্বর হলো প্রতিটি নারী 2,500 থেকে 3,000 টাকা পরিমাণ সম্পদ পাবেন ঘরে বসে। সেটা হলে তার জন্য কোনো লাইন দিতে হবে না। সেটা হলো চাল ডাল, যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, অর্থাৎ আর না খেয়ে একটা মানুষকে মরতে হবে না, সেই কাজটা জন্য এটা। কর্মসংস্থানের জন্য আচ্ছা, এই হলো 2টা দিক। 3 নম্বর হলো, যেমন ধরেন কর্মসংস্থানের ব্যাপারে এলো, কর্মসংস্থান হলো রাষ্ট্রীয়ভাবে। সেটা হলো যে ধরেন আমাদের কলকারখানা বাড়লেই নারীদের কর্মসংস্থান হবে, আমাদের কাজের পরিধি বাড়লে নারীদের কর্মসংস্থান হবে। কাজের পরিধি বাড়াবার জন্য আমাদের নেতা তারেক সাহেবের প্রোগ্রামের কোনো অন্ত নেই, অনেক প্রোগ্রাম করা আছে। আর নারীদের ধরেন সুস্বাস্থ্য, সুচিকিৎসা, সুশিক্ষা এবং নারীদের কর্মসংস্থান, এই সকল বিষয়ে আলাদা আলাদা প্রোগ্রাম আছে। আমি তো মনে করি আলহামদুলিল্লাহ যে তারেক রহমান সাহেব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে, ভোট নিয়ে, তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশের চেহারা পাল্টে দেবেন উনি এবং পাল্টে দিতে চাচ্ছেন। সেই প্রোগ্রাম নিয়েই তিনি কিন্তু দেশে ফিরে আসছে। আমরা এখন যুবকদের জন্য যেটা করতে চাই আমাদের এলাকায়, আমার উদ্দেশ্য এটা, যেমন সাইবার ক্যাফে করা, সকল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ইন্টারনেট করে ব্যবস্থা করে দেয়,
লেখাপড়ার পাশাপাশি একটা ছেলে বাড়িতে বসে আউটসোর্সিং অথবা ধরেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কমপক্ষে ধরেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা কামাই করতে পারে এবং বহু মানুষ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে সেটা দিয়ে। সেটা আমার একটা অন্যতম বড় প্রোগ্রাম আছে। দ্বিতীয় প্রোগ্রাম আছে এই যুবকদেরই ট্রেনিং দিয়ে দেশের এবং বিদেশে কাজে লাগা। আপনার এইখানে বিসিএস এ ভালো কোয়ালিফাই করে যে কোনো জায়গায় চাকরি, কম্পিটিটিভ চাকরি করে ছেলেরা লেখাপড়া করে। আমি ছেলেদের লেখাপড়া শিখিয়ে চাই আর রিয়েল মানুষ বানাতে চাই। আর সুশিক্ষিত করতে চাই, স্বশিক্ষিত করতে চাই। আর ট্রেনিং দিয়ে তাদের দক্ষ মানুষ বানাতে চাই। এগুলো আমার প্রোগ্রামের মধ্যে আছে। আল্লাহ যদি বাঁচে ইনশাল্লাহ চেষ্টা করবো। আর স্বাস্থ্যের জন্য যেহেতু স্বাস্থ্য, আমাদের আচ্ছা স্বাস্থ্যের পরে ব্যাপার, যেতে আমাদের স্বাস্থ্যের একটা বিষয়ে কথা বলি। স্বাস্থ্য এটা একটা মানে আপনারা দেখবেন 5-6 ঘন্টায় আগে এমবিবিএস ডাক্তার হিসেবে, এখন স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে এমবিবিএস ডাক্তার আছে 16টা, 5-6 ঘন্টার কথা বলি, 16টা ডায়াগনস্টিক সেন্টার আছে, 16 জায়গায় ডক্টর বসে, দাঁতের ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, এগুলো ব্যবসা বাণিজ্য। বামনাতেও কিছু কিছু হয়েছে, এখন বেতাগিতেও কিছু কিছু হয়েছে। যদিও এখানে বেশি কম হয়েছে, কিন্তু এই 5-6টা অনেক বেশি হয়েছে, কারণ হলো 5-6টা মানুষের সচ্ছল বেশি, 5-6টা মানুষের টাকা পয়সা একটু বেশি, সুতরাং সেই কারণে তারা ভালো চিকিৎসা চায়। কাজে আমার প্রোগ্রাম আছে যে স্বাস্থ্য খাতে শুধু ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপই করে না, ভালো ডাক্তার নিয়ে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং মানুষের যাতে ঢাকামুখী হতে না হয় বা বরিশালমুখী না হতে হয়, তার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন, আমি ধানের শীষের পক্ষে ভোট চাই, তারেক রহমান সাহেবের পক্ষে ভোট চাই। এই তার ধানের শীষ জিয়াউর রহমান তৈরি করেছিলেন, এই ধানের শীষের মার্কা লালন পালন করেছেন বেগম খালেদা জিয়া, আর সেই ধানের শীষ কাঁধে পড়েছে আজকে তারেক রহমান সাহেবের, এবং তিনি তার দায়িত্ব নিয়েছেন। সেই ধানের শীষের একটা অংশ তিনি আমার হাতে তুলে দিয়েছেন। ধানের শীষের সম্মান রক্ষা করা আমি মনে করি আপনাদের সকলের দায়িত্ব। আমরা চেষ্টা করব, আপনারা আমাকে দেখে যদি থাকে বিগত দিনে আমি চেষ্টা করেছি অনেস্টলি, সৎভাবে, যে একদিকে জীবনযাপন করতে আর একদিকে আপনাদের উন্নয়ন করতে। আপনাদের কোনো মানুষের 10টা টাকা আমার কারণে কোনো খরচ করতে হয়নি। কাজে আমাকে দেখে থাকার পর 3-3 বার আমি এমপি হওয়ার পরে আরেকবার ভোট চাইতে আসার আগে তো আপনাদের চিন্তা করেছি যে আমার এই বয়সে, বৃদ্ধ বয়সে আমি নেই, আল্লাহ ভালো আছে, আমার সন্তানরা ভালো আছে, আমি আপনাদের এই কাজটি করে দিতে চাই জন্য যে আপনাদের জন্য কেউ করবে না। কোনো গরিব মানুষের বন্ধু নেই, গরিব মানুষের কোনো বন্ধু হয় না কখনো। কাজে আপনাদেরও কোনো বন্ধু হবে না, মানে যারা গরিব আছে। কাজে আমি আপনাদের জন্য কাজটা করে দিতে চাই এবং এটা শুরু করিয়ে দিতে চাই। আপনাদের সন্তানরাও বড় হবে, আর নতুন নতুন প্রজন্ম আসছে যারা, তারা বড় হবে, তারা বড় হলে দেখবেন আপনাদের পাশে যদি কেউ দাঁড়ায় তো দাঁড়ালো, আর যদি না দাঁড়ায় তো কিছু করার নেই। আমি চেষ্টা করবো এরকম মানুষ তৈরি করতে যারা আপনাদের পাশে দাঁড়ায়, আর আমি শুধুই আপনাদের জন্য কাজ করে যেতে নিঃস্বার্থ হবে। এটার জন্য আমার কোনো স্বার্থ নেই। আপনি এমপি বানালে আলহামদুলিল্লাহ, যদি ধরেন কোনো কারণে আল্লাহ যদি আমাকে কবুল না করে তাতে আমি আলহামদুলিল্লাহ বলবো এই কারণে যে মানুষ আমাকে পছন্দ করে না, আপনার এই করে নেয়। আর আপনারা যদি পছন্দ করে আমাকে নেন তাহলে আমি আবার চেষ্টা করবো আমার অন্তর দিয়ে, কারণ গত আমার 3-3বারের এমপির নির্বাচনে আপনার ফল দেখেছে যে আমি আপনাদের জন্য কাজ করেছি। আমি একবার পোস্টার দিয়েছিলাম, আপনাদের মনে আছে, আমাকে ভোট দেবেন না যদি আমি আপনাদের 1টা টাকা অর্থ করে থাকি, 1টা টাকা, আমি যদি 1টা টাকা প্রস্তুত করে থাকি, আমি যদি সবাই যে কাজ করেছে আমি যদি একা তার চেয়ে বেশি না করে থাকি, সবাই যে তো পরিমাণ মানুষের চাকরি দিতে আমি যদি একা তার চেয়ে বেশি চাকরি দিচ্ছি, এই কথা খুব সহজে বলা যায় না। এরকম কথা বলতে হলে বুকে অনেক সাহস লাগে, অনেক সাহস লাগে এই কথা বলা যায়। সবাই ভোট চায়, আমি স্বতন্ত্র এমপি দাঁড়িয়ে বলছি আমি ভোট চাই না, যদি আমি কাজ না করেছি। আপনি আমাকে তখনও স্বতন্ত্র জীবনের জন্য অ্যাকাউন্ট করেছিল শাহাবুদ্দিন সাহেবের সময়, শাহাবুদ্দিন সাহেবের সময় 2জন বাংলাদেশ স্বতন্ত্র এমপিতে আমি তার একজন। কাজে আপনারা আমাকে, আমি আপনাদের পরীক্ষিত মানুষ, আপনারাও আমাদের পরীক্ষিত মানুষ, আপনারাও। কাজে আমরা সবাই মিলে এই এলাকাটাকে গঠন করবো সেই প্রত্যাশা করি এবং সেই দায়িত্ব আপনারা নেবেন সে আশাবাদ ব্যক্ত করি। আপনাদের সকলের শুভ এবং মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।